মানুষের জন্য সংলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমাদের আজকের আলোচনার বিষয় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন। গ্রামের যে অতি দরিদ্র জনমানুষ, যে সময়টাতে তাদের কাজ থাকে না, সেই সময়টাতে যাদের কাজের ব্যবস্থা করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্য নিয়েই একটি চমৎকার উদ্যোগ নিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের কাজের ব্যবস্থা করার। উদ্যোগটি চমৎকার, কোনো সন্দেহ নেই, কিন্তু এই উদ্যোগটি কিভাবে চলছে, কতটা সহায়ক হচ্ছে জনমানুষের, অতি দরিদ্র মানুষের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যারা এসেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, মাননীয় মন্ত্রী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক। খুশি কবির, সমন্বয়কারী, নিজেরা করি। আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, চেয়ারম্যান, কুমিরা ইউনিয়ন, সাতক্ষীরা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাতক্ষীরা থেকে আগত দর্শক যারা নানাভাবে এই কর্মসৃজন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। তারাও এই অনুষ্ঠানের অংশ এবং তারা কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর দেবেন আমাদের আলোচকরা। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা একটি সরেজমিন প্রতিবেদন দেখব। সেই প্রতিবেদন দেখে আমরা ফিরে আসবো আলোচনায়। বছরের যে সময়টাতে সাধারণত কাজ থাকে না অথবা অতি দরিদ্র যেসব মানুষ কাজ পান না, তাদের জন্য সরকারের কিছুটা কর্মসংস্থানের চেষ্টা অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্প। এজন্য বর্তমান অর্থবছরে বরাদ্দ করা হয়েছে ১,০০০ কোটি টাকা। এমন একটি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে টাঙ্গাইলের পাইসকা ইউনিয়নে। সকাল ৮টার থেকে নিয়ে ৪টা পর্যন্ত, কিন্তু ৮:৩০ কাজ ধরে, ৮টায় আসে। কাঠ মিস্ত্রি একটু বেশি পড়ে, এখানে যে কাজ নাই তো তাই এখানে আমরা মেম্বার সাহেবের কাছে গেছি, বলছি যে আমি এরকম দরিদ্র মানুষ, আমি কোনো কাজ করতে পারি না, তাহলে আমার এই কাজ দিয়ে নেবো, এই হিসেবে আমাকে ঢুকছি। নতুন নিয়ম অনুযায়ী একদিনের কাজের বিনিময়ে জনপ্রতি দেওয়া হবে ১৭৫ টাকা, আর মজুরি পরিশোধ করা হবে প্রতি ৫ কর্মদিবস শেষে। টাকা জমা হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। অথচ ২ সপ্তাহ পার হলেও মজুরি পাননি এখানকার দিন এনে দিন খাওয়া মানুষ। 10 দিন ধরে কাজ করতেছি, টাকা পাইনি, কারণ খালি বিল পাস হয় নাই, একদিনও টাকা পাই নাই। কিভাবে চলে না? দোকান বাকি খাই, দোকানে তো বাকি এখন দিবারছে না। লেবার একজন পরিবর্তন, এমনকি অ্যাকাউন্ট করা লাগতো, সেই কারণে অ্যাকাউন্টে কারণ। কেবল টাকা দেওয়ার ক্ষেত্রেই গাফিলতি নয়, অনেক ইউনিয়নে আছে ব্যাপক অনিয়মের উদাহরণ। কোথাও কাজ দেওয়ার বিনিময়ে টাকা আদায় করা হচ্ছে শ্রমিকদের কাছ থেকে, আবার তালিকায় নাম দেওয়া হচ্ছে আত্মীয় স্বজন ও প্রভাবশালীদের পছন্দ মতো। কাজ করতাম, কাজ তো দিল না, দেয় নাই, যে টেহা চাইছাল টেহা দেয় নাই, টেহা নাই, নাই দেখে আমার নিব না। কাজ মনে করে দিবে সে, এটা বইলা সে আমার কাছে ৬০০ টাকা নিছে। ৬০০ টাকা আমি দিছি, আমার কাজও দেয় নাই, টাকাও আর ফেরত দেয় নাই। আমি সত্যি কথাটা বলছি কোনো মিটিংয়ের মধ্যে, তাই বলছি যে আমি যে কাজ করছি সে বাকি টাকাটা আমার দেয় নাই, এটা আমি বলছি দেখে তার জন্য তার বিনিময়ে আমাকে এই তারিখে কাজ দিল না। এমন সব অভিযোগ পাওয়া গেল টাঙ্গাইলের যদুনাথপুর ইউনিয়নে। স্থানীয় মানবাধিকার কর্মী জানান, ভুয়া নাম দিয়ে টাকা তুলে নিয়েছে এখানকার জনপ্রতিনিধিরা। 299 জন শ্রমিক কাজ করেছে, কিন্তু তারা মাঠ পর্যায়ে যারা বলেছেন যে আমরা 40 দিনের কাজ করিনি, 35 দিন কাজ করেছি, 35 দিন বেতন পেয়েছি। ওভারঅল এই 5 দিনের 299 জন শ্রমিকের প্রায় 45 লক্ষ টাকা ব্যাংক কর্মকর্তা এমনকি এই সরকারের বা নেতারা এটাগুলো আত্মসাৎ করেছেন। নেতাদের বাড়িতে এসে বলতেছে যে তাহলে কি, তাহলে টাকার অংশটা আমার দাও, কারণ তুমি তো রাস্তায় কাজ করো নাই, আমি তো তোমার নামটা দিছি, তাহলে আমার টাকা দেবে না কেন? 5 টাকা ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে। আগের বছরের এমন সব দুর্নীতির বিষয়ে যারা মুখ খুলেছেন তাদের ভাগ্যে এবার আর কাজ জোটেনি। এ বিষয়ে যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, সরকার দলীয় নেতাদের দাপটে অনেকটা অসহায় তিনি। আমার তো নির্ধারিত ধারণ ক্ষমতা হচ্ছে সীমিত, এর উপরে আমি যাইতে পারবো না, এর বাইরেও অনেকগুলো থাকবে, তারা এটা একটু সমালোচনা করবে। কমিটি জেলে হইলে রাজনৈতিকভাবে আছে, ওই যে গণ্যমান্য জেলে হইলে মোটামুটি রাজনৈতিক পর্যায়েরই, তারা মিটিংয়ের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে তারা বাদ দিছে, এটা রেজুলেশন হয়ে গেছে, দস্তখত সবাই করে ফেলছে, আমরাও এটা দস্তখত করে ফেলছি। নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়, যারা কর্মসংস্থান প্রকল্পে কাজ দেওয়ার জন্য হতদরিদ্রের তালিকা করবেন। এখানে মেম্বার চেয়ারম্যানরা যেভাবে করছে লিস্ট দিচ্ছেন, সাথে আমাদের রাজনৈতিক নেতাকর্মী থাকে,
এবং এর সাথে যদি আমার যেটা মনে হয় যে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এই হতদরিদ্র লোকদেরকে নামগুলো ইনক্লুড করে তাহলে স্বচ্ছতা ফিরে আসবে বলে আমার মনে হয়। সারা দেশে চলছে এই অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের কাজ। ধারণা করা হচ্ছে প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবছর। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমি শুরুতেই খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছে যাব। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে সবার পরে আসব সবার কথা শুনে। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি অর্থনীতির মানুষ, সেই হিসেবে সরকারের এরকম একটি উদ্যোগ, খুবই চমৎকার উদ্যোগ, আমরা বারবার বলছি, কিন্তু উদ্যোগটি সমন্বয় বা তদারকির অভাবে থমকে গেছে কিনা, বা এর প্রভাব কি আপনার কাছ থেকে আমরা একটু জানতে পারি কিনা? আমি এটাকে ঠিক থমকে গেছে বলবো না। এই ধরনের প্রকল্প আগে ছিল না, সম্পূর্ণ নতুন। বাস্তবায়ন যারা করছেন তারাও প্রথমবারের মতো করছেন, এবং স্বীকার করতেই হয় যে আমাদের দেশের শাসন, যেটা প্রশাসন, কোনো সরকার নয়, এটি খুব দুর্বল প্রকৃতির, এবং দুর্বল কাঠামোর একটি সরকার বা একটা যারা বাস্তবায়ন করেন তাদের হাতে নতুন একটা প্রকল্প পড়লে যাতে তারা অভ্যস্ত নন, অভ্যস্ত হতেও সময় লাগে। আর এর বিপরীতে আরেকটি কথা উল্লেখ করব যে যারা সমাজে বিচরণ করেন তারাও দরিদ্র বেশি এবং সংগঠিত নন, তারা একটা সামাজিক শক্তি হিসেবে চাপ প্রয়োগ করতে পারেন না। এই দুইয়ের ফলে যেটা হতে পারে যে নতুন প্রকল্পটি সঠিক উপকারভোগী যাচাই করতে হয়তো কিছুটা সমস্যা হয়েছে, বা কোনো কোনো জায়গাতে বেশি সমস্যা হয়েছে। এটা কিন্তু আপনি যদি কাগজে পত্রে দেখেন নিশ্চয়ই ক্রাইটেরিয়াগুলো সুন্দরভাবে লেখা আছে, সেইভাবে যদি যাওয়া যেত তাহলে তার মানে হচ্ছে যে ওই ক্রাইটেরিয়া যেটা করা হয়েছে এবং যা কাজ হচ্ছে এর মধ্যে মানে বাস্তবের সঙ্গে একটু মিল আছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি খুশি কবির আপনার কাছে যদি আসতে চাই, আপনারা তো এই দরিদ্র মানুষকে নিয়ে কাজ করেন, এই যে চমৎকার একটি উদ্যোগ, এই উদ্যোগটি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আমাদের পর্যবেক্ষণ যেটা আমরা নিজেরাই এটা দেখেছি, করেছি, আমরা সরকারের আর একটা উদ্যোগকে আমরা খুব স্বাগত জানিয়ে এটাকে ব্যবহার করছি, হচ্ছে তথ্য অধিকার আইন। আমরা তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রকল্প, এই যে কর্মসৃজনের যে প্রকল্প, সেখানে কি ছিল প্রকল্প, কারা কারা এটার মধ্যে তাদেরকে নেওয়া হয়েছিল, সেটা নিয়ে একদম মাঠ পর্যায়ে গিয়ে এটা এলাকার লোকরাই দেখেছে যে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য না। ইব্রাহিম খালেদ ভাই যেটা বলেছেন যে আসলে সব কিছু কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, এবং এটা যদি ফলো করা হতো, এটা যদি ঠিকভাবে এটাকে যদি মানা হতো, বাস্তবায়ন করা হতো, তাহলে কিন্তু সমস্যাটা হতো না। সমস্যাটা হচ্ছে যে যেটা আমরা শুনলাম যে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নামটা দেওয়া হচ্ছে, অথবা যার নাম থাকার কথা তার নাম থাকছে না, যে পাওয়ার উচিত না সে পাচ্ছে। আর যেখানে সরাসরি বলছে যে রাজনৈতিক ইস্যুতে আমরা এটা প্রভাবিত হয়ে করছি, এটা তো হওয়ার কথা না। একজন সরকারি কর্মকর্তা অথবা যে কোনো প্রতিনিধি সেখানে কার পাওয়া উচিত সেটাই দেখে তাকে করতে হবে। তো আমরা মনে করি যে যখন এ দেশের মানুষ সচেতন হয়ে তার নিজের দায়িত্ব পালন করবে এবং জবাবদিহিতা চাইবে, তখন কিন্তু এই কাজটা সঠিক। আপনার কাছে আবার আসবো। নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা, আমরা এই যে চিত্রটি দেখলাম একটি জায়গার, আপনিও একটি ইউনিয়নের চেয়ারম্যান, এই চিত্রটি বিষয়ে আপনার যে এত অভিযোগ, আপনার বক্তব্য কি? আসলে আমি একজন চেয়ারম্যান হিসেবে মনে করি যে গ্রাসরুট লেভেলে এই কাজটা কিন্তু আমরা সরাসরিভাবে জড়িত, আমরা কাজ করে থাকি। সরকারি মহতি কাজটা যে সুন্দর একটা নীতিমালা দিয়েছেন, যে গাইডলাইনটা, এই গাইডলাইন অনুযায়ী যদি আমরা কাজ করতে সক্ষম হই, তাহলে কিন্তু কোনো অবস্থাতে এই ধরনের অভিযোগ আসার কথা না। বরং এই গাইডলাইন অনুযায়ী কাজ করার ফলে আমরা গ্রাসরুট লেভেলে যারা চেয়ারম্যান মেম্বার আমরা আছি, আমরা মনে করি এটা আমাদের আরও স্বচ্ছতা, জবাবদিহিতা, এমনকি আমাদের ইমেজও বৃদ্ধি পায়। এত সুন্দর, কিন্তু বাস্তবতাটা কি না? বাস্তবতা এক্সেপশনাল কিছু ঘটনা বিভিন্ন জায়গায় থাকতে পারে, এই রকম ঘটনা কিন্তু সব জায়গায় না। আপনার এলাকার অবস্থা যেমন আমার এলাকায় আমি কিন্তু যখন আমি বেনিফিশিয়ারিজ বাছাই করছি, একদম ওয়ার্ড মিটিংয়ের মাধ্যমে জনগণের মতামত নিয়ে কিন্তু এটা আমি করছি। অর্থাৎ আপনার এলাকার চিত্র এমন নয়? না, আমার এলাকার চিত্র এমন নয়। তবু 100% যে সব সঠিক আছে এটাও বলবো না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা যে চিত্রটি দেখলাম এবং আমাদের সম্মানিত তিনজন আলোচকের কাছ থেকে যে কথাগুলো শুনলাম,
উদ্যোগটি খুবই ভালো, কিন্তু বাস্তবায়নের জায়গাটিতে গিয়ে মনে হয় বেশ কিছু সমস্যা হচ্ছে। এই জায়গাটিতে যেহেতু আপনার মন্ত্রণালয়ের আন্ডারে এবং একজন সফল মন্ত্রী হিসেবে আপনি ইতিমধ্যেই দেশের মানুষের কাছে একটি পরিচিতি পেয়েছেন, সেরকম জায়গার থেকে আপনার বক্তব্য জানতে চাই। আমাদের দেশের কিছুদিন আগেও 40% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করত। 31% বা 30% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। 16 কোটি মানুষের দেশে 30% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এটা কিন্তু বিপুল সংখ্যক মানুষ, প্রায় 4 কোটি 5 কোটি মানুষ। তো দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু অনেক। এবং আপনারা দেখছেন যে আমরা কিছুদিন আগেও দেখতাম, আমি বিরোধী দলের এমপি ছিলাম তখন 2004, 5, 6, 7 প্রতি বছর আমাদের উত্তরবঙ্গের নীলফামারী, গাইবান্ধা, ফুলসেরির ঘাট এই সমস্ত এলাকায়, নদীভাঙ্গা, চরভাঙ্গা এলাকায় আমরা দেখছি যে মঙ্গা হতো, মানুষ না খেয়ে থাকতো। ঠিক তেমনইভাবে সিডর, আইলা আক্রান্ত, এই যে সাতক্ষীরা, তারপরে আপনার দেশের উপকূলবর্তী এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষ না খেয়ে থাকতো। কোন সময়টাতে এটা থাকতো? আশ্বিন কার্তিক মাসে, একটা নতুন ফসল আসার আগে, আমন ধান কাটার আগে মানুষের কোনো কাজ থাকতো না। মানুষ বাজারে খাবার পেলেও খাবার কিনে খেতে পারতো না, তাদের কেনার ক্ষমতা ছিল না। ঠিক তেমনইভাবে আবার ফাল্গুন চৈত্র মাসে, মার্চ এপ্রিল মাসে দেখেছি আমরা যে মানুষের কাজ নাই, তারা খাবার কিনে খেতে পারে না, অনেক কষ্ট করে, ক্ষুধার্ত থাকে, তারা খাদ্য সংকটে পড়ে। এইগুলো বিবেচনায় নিয়ে আমরা কিন্তু এই কর্মসূচিটাকে আমরা শুরু করেছি। 1000 কোটি টাকা, এটা অনেক টাকা, অনেক টাকা, এবং এটি কোনো সন্দেহ নেই যে খুবই ভালো উদ্যোগ। কিন্তু এই যে বাস্তবায়নের জায়গাটি নিয়ে আমরা কথা বলি না, আমি বলছি যে এই কাজের দুর্বল দিকগুলো আছে, স্বচ্ছতার ক্ষেত্রে সমস্যা আছে, জবাবদিহিতা আছে। কিন্তু আমাকে দেখতে হবে যে বাংলাদেশের সার্বিক কনটেক্সটটা, যে দেশ দুর্নীতিতে 1 নম্বর দেশ হয়, সেটা হঠাৎ করে তো রাতারাতি এটা আমরা ইচ্ছা করলে দুর্নীতি কমিয়ে ফেলতে পারবো না। এবং এগুলোর বাস্তবায়নের সাথে জনপ্রতিনিধিরা, জনগণই তাদেরকে নির্বাচিত। এই একটি গ্রামের দরিদ্র মানুষ, ধনী মানুষ সবাই মিলেই একজন মেম্বার, একজন চেয়ারম্যানকে নির্বাচিত করেছে, তারা এই কাজটা বাস্তবায়ন করছে। এখন সবাই যে এখানে সৎ বা ভালো তাও না, আবার সবাই যে দুর্নীতি পরায়ণ তাও না। কাজে সার্বিক সামাজিক প্রেক্ষিতটাকে আমাদের বিবেচনায় নিয়ে আমাদের কর্মসূচিটাকে মূল্যায়ন করতে হবে। আমি বলি, যেমন বলছে যে আমাকে নির্বাচিত, আমি টাকা দেই নাই বলে আমাকে নেওয়া হয়, কাজ পাইনি। কিন্তু ওই গ্রামে গিয়ে দেখবেন যে ওই মহিলার মতো আরো 5 জন মহিলা আছে। 5 জনের মধ্যে আমরা হয়তো 2 জনকে নিতে পেরেছি, আর 3 জনকেই নিতে পারি নাই। এই 3 জন মধ্যে একজন এরকম হয়তো বলবে। আবার এটাও আমরা জানি যে অনেক সময় ভিজিটি বাংলাদেশে প্রায় 87টা এরকম সামাজিক বেষ্টনী কর্মসূচি রয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, যেটা আমরা বলি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। এই 87টা কর্মসূচি, এটার মহিলাদের জন্য, শিশুদের জন্য আমরা তাদেরকে অনেক সময় নগদ টাকা দেই, কিংবা এই ধরনের কর্মসূচি মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা করি। কাবি খাট, টিআর, তারপরে ভিজিএফ, নানান ধরনের কর্মসূচি রয়েছে। তো প্রত্যেকটা কর্মসূচিতে এরকম কিছু কিছু দুর্বল দিক রয়েছে। কিন্তু আমি সবসময় বলি, বাংলাদেশ দারিদ্র্যপীড়িত দেশ, এই বিপুল সংখ্যক মানুষ, তাদের জন্য এই কর্মসূচিগুলো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমি আপনার কাছে আবার আসবে এই জায়গাটিতে। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর সঙ্গে হয়তো আমরা প্রায় সবাই একমতই পোষণ করব। তারপরেও আমি খুশি কবির আপনার কাছ থেকে সংক্ষেপে যদি একটু জানতে চাই, মাননীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আপনার। আমি একটু দ্বিমত পোষণ করব যে মানে প্রায় সব জায়গায় কিছু না কিছু অনিয়ম থাকে। অনিয়ম থাকার কারণগুলো আমাদেরকে বুঝতে লাগবে। অনিয়ম থাকার কারণগুলো হচ্ছে যে জনগণের কাছে জবাবদিহিতা থাকছে না, জনগণ সিলেকশনের প্রক্রিয়ার মধ্যে থাকছে না। এটা থাকছে নির্ধারিত কিছু ব্যক্তিবর্গ, তারা সরকারি কর্মকর্তা হোক, জনপ্রতিনিধি তো একজন, নির্বাচিত হলেও আমাদের তো বারবার, আমি আমাদের নিজেদের বাংলাদেশের যদি নির্বাচনের কথা বলি, সেখানে আমরা তো 90 থেকে নির্বাচিত সরকারই গঠন করছি। তার মানে প্রত্যেকটি সরকার একদম দুর্নীতি কোনো ছিল না, সরকারের মধ্যে কোনো অনিয়ম নাই। নির্বাচিত হলেই অনিয়ম হবে না, এটা তো কোনো না। নির্বাচিত হওয়ার পরে যদি যার কাছে সে যার মাধ্যমে সে নির্বাচিত হয়েছে, তার কাছে যদি তার জবাবদিহিতা না থাকে, আপনারা যারা নির্বাচন, যারা আজকে দর্শক আছেন, আপনারা যদি
জবাবটা না চান, শুধু নির্বাচন করে মনে করছেন যে আপনার কথাটা চলে আসছে, এই আপনার জবাবদিহিতা না থাকাতে। জি, আপনার কাছ থেকে আমি আরেকটু পরিষ্কার করে সংক্ষেপে জানতে চাই যে আপনি যেটা বলছেন যে জনগণের সম্পৃক্ততা থাকছে না, এটা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? আমি জনগণের সম্পৃক্ততা থাকছে না বলছি এটাই বোঝাচ্ছি যে জনগণ কি প্রজেক্ট হচ্ছে সেটা তারা জানতে পারছে না, তারা জানতে পারছে না। কত টাকার প্রজেক্ট হচ্ছে, কে কিভাবে নির্বাচিত, আমার এলাকায় কত টাকা এসেছে। এখন মন্ত্রী মহোদয় বলেছেন যে 5 জনের জায়গায় 2 জনকে নিয়েছে, এই 2 জন কিভাবে সিলেক্ট হয়েছে আর ওই 3 জন কেন হচ্ছে, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। পরিষ্কার করা। খন্দকার ইব্রাহিম খালেদ, এই যে দুজনের বক্তব্য, মাননীয় মন্ত্রী এবং খুশি কবিরের বক্তব্যের প্রেক্ষিতে আপনার বিশ্লেষণ কি সংক্ষেপে বলতে হবে? মহোদয় মোটামুটি যে কথাটা বললেন একটা কথা ঠিক, ডিমান্ড সাপ্লাইয়ের কথাই উনি বললেন যে আমার গ্রামের মধ্যে 100 জনের চাকরি দরকার, ইকুয়ালি তারা গরিব, আমি দিতে পারবো 10টা, কাজেই সেখানে কোন 10 জন পাবে এটা নিয়ে তো সমস্যা হতেই পারে। সেই জন্য খুশি কবির যেটা বললেন যে স্বচ্ছতা নাই, কি করে আনা যায়, আমি ভাবছিলাম এরকম যদি করা যায় যে এলাকার কর্মসূচি, যেমন 5টা বা 10টা গ্রাম, ওই 10টা গ্রামে 10টা সাইনবোর্ড টানিয়ে দিতে হবে, এই প্রকল্প এতজন পাবে, এই এলাকাতে এতজন করে, এবং অমুক জায়গায় সিলেকশন হবে, যারা চান চলে আসবেন। কারণ দেখুন চুরি কিন্তু রাত্রেবেলা হয়, দিনে চুরি হতে পারে না। তো যদি আমরা এরকম সবাইকে জানিয়ে দেই, স্কুলে, প্রাইমারি স্কুলে, সব জায়গায় সবাই জানবে অত তারিখে সিলেকশন হবে, অমুক জায়গায় সিলেকশন হবে, এভাবে যদি করা যায় স্বচ্ছতা ফিরে আসতে পারে। এই যে স্বচ্ছতার জায়গাটি মোহাম্মদ গোলাম মোস্তফা, আপনারা কিভাবে এই তালিকাগুলো করেছেন? এখানে যে জনসম্পৃক্ততা নাই বলে যে একটি প্রসঙ্গ এসেছে, আপনি আপনার নিজের অভিজ্ঞতা কি একটু বলবেন? জি, আমাদের সরকারের পরিপত্র অনুযায়ী আমরা কাজ করেছি। আমরা ওয়ার্ড সভা, যেহেতু যে গ্রেটার যে 3টে ওয়ার্ড ছিল, সংরক্ষিত যে ওয়ার্ডের নির্বাচন হয়, ওই ওয়ার্ডে আমরা ব্যাপক প্রচার করে, মাইকিং করে, ওখানে জনগণকে এক জায়গায় করে তাদের দিয়ে বেনিফিশিয়ারিজদের আমরা নির্বাচন করছি, এবং অর্থাৎ জনগণের সম্পৃক্ততা থাকছে আপনি বলছেন, মাধ্যমে ওটা আমরা করছি। এবং আমরা যে প্রকল্পগুলো গ্রহণ করছি তবুও জনগণের মতামতের ভিত্তিতে ওই প্রকল্পগুলো গ্রহণ করছি। সমস্যা হচ্ছে এই যে আমাদের পরিপত্র অনুযায়ী যে কমিটি করা আছে, এখানে কিন্তু স্থানীয় জনগণের তেমন কিন্তু একটা ওখানে পার্টিসিপেশন নাই, খুব একটা নাই। যদি এখানে যেমন আমরা একটা স্লাইড দেখলাম, এই স্লাইডে কিন্তু একটা প্রস্তাবনা আসছে, স্থানীয় যদি আরও কিছু জনগণকে তাতে ওখানে কমিটিতে আনা হতো, আর কিংবা আমরা উপজেলা লেভেলে যে সুপারভাইজার পেয়েছি, আমরা একজন সুপারভাইজার প্রতিদিন তাকে 12টা ইউনিয়নে কিন্তু মুভ করতে হয়, তার পক্ষে যাওয়া সম্ভব না। অর্থাৎ কিছু দুর্বলতা আপনারা করেছেন। এখানে জাস্ট মনিটরিং সিস্টেম। আমরা দর্শক প্রশ্নে যাওয়ার আগে মাননীয় মন্ত্রী, আপনি আমি একটু বলবো, জানাব ইব্রাহিম খালিদ সাহেব একটা কথা বলেছেন যে একটা নতুন কর্মসূচি, স্বচ্ছতা আনতে সময় লাগবে। আমরা কিন্তু প্রথম বছরই ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি না বেনিফিশিয়ারিদের জন্য, আমরা ব্যাংক অ্যাকাউন্ট করছি, টাকাটা ব্যাংকে চলে যাচ্ছে। বাস্তব সমস্যাগুলো, ব্যাংকগুলো, অনেক ব্যাংক আছে, তারা এত সংখ্যক আমাদের শ্রমিকদেরকে বা বেনিফিশিয়ারিদেরকে ব্যাংকের এই চেক দিতে পারছে না, চেক বই নেই তাদের যথেষ্ট। আমরা বলছি চেক বইয়ের খরচ দিব, বলে আমাদের এই বই ছাপানো অনেক লম্বা পথ, এই বছর আমরা এটা সবাইকে দেয়া যাচ্ছে। বাস্তব সমস্যাগুলো হলো এগুলো। এটা আমরা কি করছি, দুর্নীতিটাকে কমিয়ে আনার চেষ্টা করছি, যতটা কম ইয়ের মধ্যে করা। এইখানেই আমার বাস্তব সমস্যা। জি, এইখানে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরের পরে আমরা দর্শকের প্রশ্ন যাব আপনার কাছে। খুব সংক্ষেপে যদি একটু বলেন যে চিত্রটা আমরা দেখছি এবং যে অভিযোগগুলো আসছে, আপনি কি মনে করেন যে মনিটরিংটা যদি আরেকটু বাড়ানো যায়, তাহলে কি এখনো যে অভিযোগগুলো আছে সেটাকে আরো অনেকখানি কমিয়ে আনা সম্ভব? আমরা তো চেষ্টা করছি, আমাদের মানে এই জায়গাতে কোনো দুর্বলতা আছে কিনা? না, আমাদের মন্ত্রণালয়ের এত সংখ্যকই নাই, তবু 30-32 জন সিনিয়র ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি লেভেলের, তাদেরকে সারা দেশে ভাগ করে দেওয়া হয়েছে যে তারা গিয়ে বিভিন্ন ইয়েতে এলাকা এগুলো করবে। এত বড় দেশ, এত মানুষের ইনভলভমেন্ট, সব ইয়েতে যাওয়া যায় সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো শাস্তিমূলক চলমান প্রক্রিয়াটা চলছে। আমি মনে করি যে পর্যায়ক্রমে এটি আরো ভালো হবে, আরো স্বচ্ছতা আসবে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু দর্শক প্রশ্ন নিয়ে আবার আলোচনায় আসি। দর্শক প্রশ্নের মধ্যে আমি প্রথমে অনুরোধ করব মনিরুজ্জামান সাহেবকে। সমগ্র বাংলাদেশে অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির কাজ একই সঙ্গে শুরু হওয়ায় দেশের বিভিন্ন জেলাতে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা ধান কাটা মৌসুমে ওই সময় শ্রমিক পাওয়া দুরূহ ব্যাপার হয়, এবং এর কারণে রাষ্ট্রের অর্থের অপচয় এবং সরকারি
সম্পদ যেমন ধান রক্ষার্থে যদি জেলা বা উপজেলা ভিত্তিক সময় উপযোগী প্রকল্পের কাজ সমাপ্ত করার ব্যবস্থা করা যায় কিনা। অর্থাৎ সব জায়গাতে কাজ একসঙ্গে শুরু না করে পর্যায়ক্রমে করা যায় কিনা, আপনি সেটা বোঝাতে চাইছেন? জি, আপনাকে অনেক উপযোগী, যেখানে যে যখন সময় কাজের প্রয়োজন উপযোগী হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুশি কবির। না, মানে এটা তো খুবই একটা বাস্তব একটা আপনি একটা প্রস্তাব দিয়েছেন যে এলাকায় যখন আমরা এখানে যেটা সরকার বলছে চৈত্র মাস এবং কার্তিক মাস, কিন্তু কোনো অঞ্চল বা জায়গায় এটা হতে পারে এটা চৈত্র মাস না হয়ে এটা বৈশাখ মাস হতে পারে, অন্য মাসও হতে পারে, যখন যেটা প্রয়োজন। মানে আপনার প্রস্তাবটা অত্যন্ত উপযোগী। একটু রেসপন্ড করি এটা। জি বলুন। আমরা বলি লিন পিরিয়ড, এমন একটা সময় যেমন কার্তিক মাসে আমন ধান আসার আগে, তখন এলাকায় মানুষের হাতে তেমন কাজ থাকে না। যেমন মঙ্গাটাতে কিন্তু হতো, এই যে ফুলছড়ি ঘাট, গাইবান্ধা বা এই যে চিলমারির বন্দর, এই সমস্ত এলাকায় মরা কার্তিক এই সময় হতো, কাজে এই সময় দেওয়া হয়। আপনার কথাটাও ঠিক। সমস্যা হলো এই সময় সকল জমিতে আমন ধান থাকে। এখন আমাদের মাটি কাটার কাজ, এই বাঁধ বাঁধানো, রাস্তাঘাট করা, পুকুর কাটা, এই সময় তো এই ধান কেটে তো মাটি কাটা যাবে না, সমস্যা এগুলো হয়। কিন্তু আমরা এই ব্যাপারে কিন্তু রিজিড না। যখনই যেখান থেকে কোনো প্রস্তাব আসে আমরা এটাকে করে দেই যে ঠিক আছে আপনারা একটু দেরিতে করেন। এটাই তো একটি গণতান্ত্রিক কার্যক্রমের বা একটি গণতান্ত্রিক সরকারের সফলতা। সময় বেঁধে দিল, আমরা কিন্তু এটার ব্যাপারে কিছু ফ্লেক্সিবল আছি, সুযোগ দেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। খন্দকার ইব্রাহিম খালেদ। জি, আমি এটা এভাবে ভাববো, ফ্লেক্সিবল আমি হতে চাই, কিন্তু সাধারণত কার্তিক মাস কিন্তু সারা বাংলাদেশের জন্যই একটা দুঃসহ সময়ের মাস। তো অধিকাংশ টাকাই ওই সময়ের জন্য রেখে কিছু টাকা রিজার্ভ রাখা যেতে পারে স্পেশাল প্রোগ্রাম নাম দিয়ে, ওটারই স্পেশাল বিশেষ জায়গায় বিশেষ সময়ে যদি দরকার হয়। এর জন্য কিন্তু আগে থেকে প্ল্যানিং দরকার হবে, কোথায় কখন দরকার হবে আগে থেকে ঠিক করতে পারলে ওই যে টাকাটা সরিয়ে রাখলেন ওই টাকাটা ওইখানে ওই সময় অ্যালোকেট করা যেতে পারে। গোলাম মোস্তফা সাহেব, আপনি কি মনে করেন এই যে একজন দর্শকের যে প্রস্তাব? দর্শক উনি তো যথার্থই বলেছেন, যেহেতু বাস্তবতার সঙ্গে আমরা কাজ করি, তা আমরা এরকম অবস্থার সম্মুখীন হই। যদি এর অবস্থাটা যদি এরকম করা যায় যে প্রকৃতপক্ষে সময়ে যে সময়ে আমাদের একটু কাজের সংস্থান হয়, একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ধানটা একটা জাতীয় সম্পদ, সেটা রক্ষার্থে যদি আমরা কিছুদিনের জন্য ছুটি দিয়ে পুনরায় আবার ওটাকে শুরু করতে পারি, অর্থাৎ এই প্রস্তাবনাটি ভাবার অনেক অবকাশ আছে, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব রেখেছেন বলে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নেই। ফেরদৌসী ইসলাম মিষ্টি। আমি নিয়ম অনুযায়ী সকল শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, কিন্তু অনেক সময় ব্যাংক চেক বই দিতে চায় না, সেই জন্য তাদের এককালীন টাকা দিতে হয়। এই বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান আছে? আপনাকে অনেক ধন্যবাদ। চেক বইয়ের বিষয়টি নিয়ে মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে কি সমস্যা হয়। তারপরেও আমরা আমাদের অর্থনীতির মানুষ ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদি যে চেক বই বিষয়ে যে জটিলতার কথা মাননীয় মন্ত্রীও বললেন, এমনি সদস্যও বললেন, একটা সমাধান দিতে চেষ্টা করছি। এটা ঠিক মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, চেক বই কিন্তু সিকিউরিটি প্রেসে ছাপা হয়, সময় লাগে, কাজেই পূর্ণ চেক বই পেতে একটু সময় লাগবে। এর মাঝখানে আমাদের একটা পদ্ধতি আছে, সেটা ওইসব ব্রাঞ্চে বলে দেওয়া যেতে পারে যে লুজ চেক বলে ওটাকে, যে একটা পুরো চেক বই ওইটা থাকবে, লুজ চেকটা ম্যানেজারের কাছে থাকবে, যিনি আসবেন একটি পাতা ব্যবহার করবেন। এমনকি খুবই দুর্যোগের সময় বা অভাবের সময় আমরা সাদা কাগজে টাইপ করেও চেক করতে পারি, লিগালি ওটা অ্যাকসেপ্ট করা যায়। তবে সমস্যার সমাধান চাইলে করা সম্ভব হতো। আপনার কাছে আসছি আমি। জি, কিন্তু ওখানের একটা সমস্যা থেকে যায় যে আমরা যেটা দেখেছি আমাদের নিজেদের অভিজ্ঞতায়, যে ব্যাংকের যারা কর্মকর্তা এরাও কিন্তু এটার সাথে জড়িত হচ্ছে। যে টাকা আমি যদি শ্রমিক হয়ে থাকি আর আমার যদি এই ব্যাংকে থেকে আমি আমার যেটা পারিশ্রমিক পাওয়ার কথা সেটা আমি যখন পেতে যাই, তখন আমার কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়। একটা তো চেক বইয়ের ব্যাপার তো আছে, কিন্তু আর একটা আছে যে ওখানেও চেক বই থেকে কাটা হয়। আমি একটা জায়গা জানি, সেটা হচ্ছে সাঘাটায়, যেখানে ইউনিয়ন চেয়ারম্যান পুরো টাকা নিজেই উঠিয়ে
তার অফিসে বসে সবাইকে বিতরণ করে যে কে কত, যেটা হলো একদম অনিয়ম। একদম অনিয়ম। এই চেক বই সংক্রান্ত যে আমি আপনার কাছে আবার আসবো, চেক বই সংক্রান্ত যে সমস্যাটির কথা শুনলাম, সবাই বললেন, আপনারা কি এই জায়গাটিতে কোনো সমস্যায় পড়ছেন বা আপনারা কিভাবে চেক বইয়ের সমস্যায় আমরা পড়ি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা লোকালি ওটা ম্যানেজ করার চেষ্টা করি, কিন্তু বাস্তবতাটা হলো কিভাবে ম্যানেজ করার চেষ্টা কিভাবে করেন? আমরা সেখানে উপস্থিত থেকে যা মানে প্রকৃত বেনিফিশিয়ারি যাতে নৈমিত্তিক তারা টাকাটা পেয়ে যায় সেটা আমরা মোটামুটি ওখানে কনফার্ম করার চেষ্টা করি। কিন্তু চেক বই না থাকার কারণে এখানে একটা কংক্রিট পরিপত্র সেটাকে যদি প্রপারলি ওটাকে ইমপ্লিমেন্ট না করা হয়, এখানে বিশ্বাস অবিশ্বাস, অর্থাৎ এই সমস্যাটা আপনারা পড়ছেন প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদকে এবং যারা দায়িত্ব প্রতিনিয়ত এই সমস্যা। মাননীয় মন্ত্রী, আপনি কিছু বলতে চাইছিলেন, যদিও বলেছেন, সংক্ষেপে যদি বলেন। পরবর্তী প্রশ্ন না, চেক বইয়ের ব্যাপারটা হলো যে এই আমাকে খুশি কবির উনি বলেছেন আর কি, এটা একটা সমস্যা। তো আমি বলি যে সময় এটা থাকবে না, ইনশাল্লাহ। আমরা ব্যাংকের সাথে আলাপ করেছি, চেক বই যথেষ্ট ছাপানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামনের বছর এই প্রবলেম ইনশাল্লাহ আর থাকবে না। আমরা সেটা বিশ্বাস রাখতে চাই যে আপনারা এই সমস্যায় পড়বেন। আমরা আরেকটা প্রশ্ন নেই, নুরুল হুদা। যাদের নাম পূর্ব তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন তাদের মাঝে কেউ কেউ এখন ভালো কর্মসংস্থানের ভিতরে আছেন, কিন্তু তাদের বাদ দেওয়ার কোনো বিধান আমাদের নাই। অন্যদিকে কিছু কিছু পরিবার বন্যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক অভাবিক কর্মসংস্থানের অভাব, মানে তারা দরিদ্র হয়ে পড়ছেন। হ্যাঁ, তাদের সরাসরি এই কমিটির মাধ্যমে অন্তর্ভুক্ত করা যায় কিনা এর বিধান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন। নিশ্চয়ই এখানে যারা আছেন তারা সবাই বলবেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে খুবই ভালো প্রশ্ন এবং এটা একটা সুপারিশও। এই ধরনের সুযোগ ভবিষ্যতে আমরা চেষ্টা করব, যাতে করে যাকে মনে করছেন কোনো কারণে সে কোনো সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আগে ভালোই ছিল, এখন খারাপ অবস্থায় পড়ে গেছে, আরও বেশি দরিদ্র হয়ে গেছে বা নানান সমস্যা, তাকে যাতে সম্পৃক্ত করা যায় সেই ক্ষমতা কমিটিকে দেওয়ার ব্যাপারে আমি অবশ্যই খুশি। মানে প্রস্তাবটা হওয়া উচিত যে একবার হওয়ার পরে এটা আবার পুনরায় যাচাই বাছাই করা দরকার, পর্যালোচনা করা দরকার এবং সবার সামনেই করা দরকার, যেন সঠিক ব্যক্তি যেন আসতে পারে। আমাদের ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম খালেদ ভাই যেটা বলেছেন, এই যে কথাটি বললেন, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। আমি এটাকে এভাবে দেখব যে শুধু কোনো এক বছর সেই বছরের জন্য তালিকা না করে আমরা যদি প্রকল্প আরম্ভ হওয়ার অনেক আগেই একটা তালিকা করি এবং বলি যে 3 মাস পর পর এটাকে রিভিউ হবে, সংযোজন বা বিয়োজন করা যাবে। যারা নাকি একটু অবস্থা ভালো হয়েছে ওদেরকে বলা হবে ভাই তোমরা এবার থাকো, যাদের অবস্থা খারাপ হয়ে গেছে ওরা অ্যাড হবে। এই সংযোজন বিয়োজন প্রক্রিয়াটা এর জন্য কিন্তু আমাদের সার্কুলার করতে হবে, সংশোধন করতে হবে। সেটা করতে পারলে বোধহয় তিনি যে কথা বললেন সেটাকে আমরা, এবং এটা এই কর্মসূচিকে গতিশীল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, এরকম আমার তাই মনে হয়। এই যে প্রশ্নটি আসলো, নির্বাচিত চেয়ারম্যান হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনারা কি এরকম সমস্যার মুখোমুখি হচ্ছেন? আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা আগে বলছেন যে আসলে কোয়ালিটি অ্যাডমিট করে এমন লোকের সংখ্যা অনেক, কিন্তু কোয়ান্টিটিতে আমরা অনেক কম। যেমন মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই দেখছেন যে আমাদের সাতক্ষীরা তালা উপজেলায় এবার 40,000-এর অধিক লোক বন্যায় কিন্তু তারা বাড়ি ছাড়া হয়েছিল। এখানে কিন্তু আমরা এই সাপোর্টটা পেলাম মাত্র 1597 কি 92 এরকম, যেটায় দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটি অ্যাডমিট করে এমন লোকের সঙ্গে হাজার হাজার বাদ পড়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে যদি পুরানো যে লোকগুলোকে যারা একটু সচ্ছল হয়েছে এর থেকে যদি প্রতিনিয়ত যদি নতুন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারি। আর স্বচ্ছতার যে কথাটা হয়েছে এখানে আমাদের ম্যাডাম উনি বলছেন যদি এই মোটামুটি বেনিফিশিয়ারিজদের তালিকাটা যাচাই করার জন্য আরও স্বচ্ছতার জন্য আমাদের প্রতি মাসে ইউডিসিসিএম হয়। ইউডিসিসিএমে যে আমরা উন্নয়ন সমন্বয় সভায় এটাকে যদি বাধ্যতামূলক অনুমোদনের জন্য পরিপত্র থাকে তাহলে আমাদের মনে হয় এটাকে আরও একটু স্বচ্ছতা আসতে পারে। জি, আমরা প্রত্যাশা রাখি যে আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আপনারা ফোরামে বললে নিশ্চয়ই সেটার প্রতি সুদৃষ্টি দেওয়া হবে। যেহেতু মাননীয় মন্ত্রী এখানে আছেন, তিনিও শুনছেন, তিনি নিশ্চয়ই বিষয়টির প্রতি সুদৃষ্টি দেবেন। আমরা আরেকটি প্রশ্ন নিব, আব্দুস সবুর বিশ্বাস। আসলে এই কর্মসৃজন এর কাজের ধরন একই রকম, যে মাটির কাজ করা, কিন্তু এখানে দেখা যায় যে কিছু দুর্বল মানুষ, শারীরিকভাবে আরও দুর্বল এবং অনেকেই আছে আংশিক পঙ্গু, যাদেরকে ঠিক পঙ্গুর ভিতরে নেওয়াও যায় না, এই মানুষগুলো এই কাজের উপযোগী না।
তারা এই কাজ পায় না, অন্যান্য সুযোগ থেকেও তারা বঞ্চিত হয়। অর্থাৎ যারা মাটি কাটার কাজের উপযুক্ত নন, অনেকগুলো মানুষ আছে যারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে কি মাটি কাটাটাই কি একমাত্র কাজ? অন্য একমাত্র কাজ সুযোগ হিসাবে আছে? এটা মাটি কাটার কাজটাই আসলে একমাত্র কাজ হিসাবে এখানে করানো হয়, অন্যান্য কাজগুলো এখানে করানো হয় না, যার কারণে বড় একটা সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য সুবিধাও তারা পাচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা শারীরিকভাবে পুরোপুরি সক্ষম নয় কিন্তু দরিদ্র, সরকার তাদেরকে সাহায্য করতেও চান, তার কর্ম তার অর্থের যোগানো দিতেও চান, কিন্তু তার শারীরিক সামর্থ্যের কারণে তিনি পারছেন না বলে যে প্রশ্নটি করলেন, ইনফরমেশন গ্যাপ আছে বলে মনে হয়। মন্ত্রী মহোদয় বলেছেন 87টি প্রোগ্রাম, আজকে আমরা একটি প্রোগ্রাম নিয়ে আলাপ করছি। এই প্রোগ্রামে আমার জানা মতে এটা মাটি কাটার প্রোগ্রাম নয়, সেজন্যই বলছি এটা যে যে কাজ করতে পারবে এবং সেই কাজটি সেখানে করা গেলে কর্মসৃজন প্রকল্প, যেটা মাটি কাটার জন্য অনেকটা প্রোগ্রাম আছে, কিন্তু এই প্রোগ্রামের জন্য কিন্তু যিনি যে কাজ করতে পারবেন তাকে ওই কাজ যদি অ্যাভেলেবল হয় সেটাই দেওয়া যাবে। সেই জন্য এই দেখেন ছোট্ট একটা ব্যাপার যেটা লেখা আছে সেটা কিন্তু মাঠ পর্যায়ে জানা নেই। এই জন্য আমার মনে হয় সম্প্রচার বা বিভিন্ন রকমের দরকার, সচেতনতার প্রয়োজন আছে। এখানে সার্কুলার ঠিকই আছে। জি, খুশি কবির, আপনি কি মনে করেন এই যে কথাটি বললেন? আমার মনে হয় যে কাজ হবে কেন, এটা হলো অতি দরিদ্রদেরকে কর্মসৃজন করার জন্য। তো কর্মসৃজন হবে যে কাজটা সে করতে পারবে। সে যদি মাটি কাটার কাজ করতে না পারে, তার জন্য এমন কাজ খুঁজে বের করতে হবে যে কাজটা সে যেন করতে পারে, তার আয়ের সে আয় করতে পারবে। এইটা আমার মনে হয় যে একটা বিষয় হলো যে সবার কাছে কিন্তু স্পষ্টভাবে জানা দরকার প্রত্যেকটা প্রকল্প কি, নিয়মাবলী কি, কি করতে পারে, এবং পাবলিকলি ইউনিয়নে, ওয়ার্ডে যদি এগুলো আলোচনা স্পষ্টভাবে চলে আসে, তখন এটা কিন্তু সবাই জানবে যে কাজগুলো কি, এবং আগে থেকেও যদি পরিকল্পনা লিস্টিং করতে পারে যে এদেরকে আমরা রাখতে চাচ্ছি, কিন্তু এদের জন্য এই কাজটা আমরা দিতে চাচ্ছি, সেটা করলেও আমরা নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা। আমার মনে হয় যে দর্শক উনি যেটা বলতে চাচ্ছিলেন হয়তো শেষ পর্যন্ত বলতে পারেননি। আমার মনে হয়েছে যে উনি এটাই বলতে চাচ্ছিলেন যে কাজ মাটির কাজ করতে পারে না তাকে আমরা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করাইতে পারি। যেমন আমরা আজকে আমাদের আমার এলাকায় আপনি এরকম মানুষের ক্ষেত্রে কি করছেন? আমার এলাকায় আমার মাটির কাজ করাচ্ছি, কিন্তু আমার যদি সেরকম গাইডলাইন আমি কিন্তু এরকম পাইনি যে যদি পাই, যেমন আমার ওখানে 3টে সিসি আছে, একটা এফডব্লিউসি আছে। আমরা কিন্তু এদেরকে যারা একটু দুর্বল তাদেরকে এফডব্লিউসিতে সুযোগটা করাই দিতে পারি। যেমন প্রাইমারি স্কুলে অন্য কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাদেরকে একদিনের জন্য এই কাজ করাইতে পারি। তাহলে দেখা গেল তারা তাদের বেনিফিশিয়ারিজ হিসাবে শ্রমটা পেয়ে গেল, ওই প্রতিষ্ঠানটা তারা অর্থাৎ এই সুযোগ আছে অন্য কাজে দেওয়ার। আপনি যেটা বলছেন যে প্রাইমারি স্কুলে কোনো দপ্তরি নাই বা অন্য কোনো একটু টিচারদের ওখানে একটু পরিষ্কার করে দেওয়া, ঝাড়ু দেওয়া, একটু মানে ওদের পানি এগিয়ে দেওয়া, এই ধরনের লোক করলে করতে পারে যদি এই ধরনের সুযোগ করে দেওয়া যায়। মাননীয় মন্ত্রী, আপনার আমি মন্তব্য দেওয়ার আগে আমি ওনাকে আবার বলবো, একটু মাইকটা দিলে আপনি দুই একটা কাজের কথা বলেন তো, যে বাদ বাঁধা, মাটি কাটা, খাল কাটা ছাড়া। যেমন একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম, একটা কর্মসূচি আমাদের ছিল যে এই অর্গানিক ফার্টিলাইজার কম্পোস্ট করা, কিন্তু কম্পোস্ট করে দেখা গেছে কিছু ওই পানা ইটি দিয়ে পানা টানা আবর্জনা দিয়ে করছে, সেগুলো মানে রাস্তার পাশে একটা ফলপ্রসূ কিছু না, এবং এটা একটা ফাঁকি দেওয়ার একটা ইয়ে। আপনি দুই একটা কাজের আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যেভাবেই বলুক না বলেন না কেন, এরা কিন্তু বাস্তবিক শুধু মাটির কাছের ভিতরে বন্দী হয়ে গেছে। না, আপনি আর কি কি কাজ নিতে পারি? কমিউনিটি ক্লিনিক যেটা আছে সেখানে কিন্তু অনেক নোংরা থাকে এবং আমাদের মাদের সেবা সেখানে দেয়া হয়। ওখানে যদি ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা দেয়া হয় তাহলে ওটাও যেমন একজনকে দিবেন, একজন মানুষ হলেই হবে। এই এরকম আরো কিছু কাজ, যেমন হচ্ছে যে বাজারগুলো, আমাদের যে বাজারগুলো আছে এই বাজারগুলো খুব নোংরা থাকে, যদি এগুলো একটু পরিষ্কার করার জন্য তাদেরকে সুযোগ দেয়া হয়। তারপরে আমাদের আছে যে স্কুলের সামনে যে সমস্ত প্রাইমারি স্কুল বা হাই স্কুলের সামনে যে নোংরাগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার করানো হয়, অল্প কষ্টে কাজটা তারা করতে পারে। এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু তাদের দিয়ে করানো সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এই ব্যাপারে বলতে চাই, মানে বাস্তবতা যেটা আমরা কাজ এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে গিয়ে দেখেছি, অল্টারনেট গাছ লাগানো, গাছের চারা উৎপাদন করা, এগুলো কাজের দিকে আমরা হ্যাঁ এগুলো করার চেষ্টা করেছি, কিন্তু এগুলোরও অনেক সমস্যা আছে। ওই সবাই চাবে যে আমি মাটি না কেটে স্কুলের ওই একটু পরিষ্কার টরিষ্কার এটা করে দিলাম, অর্থাৎ এটাও সমালোচনা, ওই অমকের ইয়ে তাকে দিছে স্কুলের একটু ইটি করে দিয়ে
পাতা টাতাগুলো সকালে গিয়ে একবার ঝাড়ু দিয়ে চলে আসছে, আর কোনো কাজ নাই। তবে আমি একটা কথা বলতে চাই, আরো হয়তো কথা আসবে। আমরা এই কর্মসূচিটার মাধ্যমে আমরা গ্রামে অর্থ মানে মানুষের আয়ের একটা ব্যবস্থা আমরা করেছি, বিশেষ করে যারা গরিব। এই যে আজকে আপনার গত 3 বছরে মঙ্গা এলাকায় কিংবা আমাদের সিডর এবং আইলা আক্রান্ত এলাকায় কোনো মানুষ কিন্তু না খেয়ে মারা যায়নি, কোনো মানুষের তেমন কোনো কষ্ট হয়নি। আপনারা দেখছেন, আমরা 3 বছর আগে 125 টাকা ছিল আপনার একজন শ্রমিক বা একজন মজুরের মজুরি, মাত্র 3 বছরে এটা আজকে 250 টাকা, ডাবল হয়েছে, 250 টাকা হয়েছে। এটা কেন হয়েছে? আমরা এই কর্মসূচিগুলো নেওয়াতেই গ্রামে অর্থের প্রবাহ বেড়েছে, গ্রামের অর্থনীতিতে পল্লী অর্থনীতি একটা গতিময়তা আসছে। এবং টাকাটা এটা আগে যারা আমরা এই ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকতো, গুলশান, বনানী, আমাদের আমলা, সামরিক, বেসামরিক, সুশীল সমাজ, আমরা সবাই এটা ভাগটা বেশি পেতাম। একটা টাকা আমরা গ্রামে নিয়ে গ্রামে নেওয়ার ফলে গ্রামের টাকার এই টাকাটা কম বেশি গ্রামের মানুষের মধ্যে ভাগ হচ্ছে এবং গরিব মানুষ এর সুফল গরিব মানুষ পাচ্ছে। আমি এটা বলবোই, কাজেই কাজ একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা টাকাটা গ্রামে নিয়েছি এবং মানুষের আয় বেড়েছে এবং এই যে কাজের এবং বাজারে গিয়ে তারা চাল কিনে খেতে পারছে। এই টাকা কাজের ধরন নিয়ে যে কথা আসছে সেটা নিয়ে হয়তো আলোচনা হবে, সেটা আরো আলোচনা করা যেতে পারে। আপনার কাছে আসার আগে খন্দকার ইব্রাহিম খালেদ আপনি কিছু বলছিলেন। গ্রাম পর্যায়ে এক এক জায়গায় এক এক রকমের কাজ আছে, সেই জন্য এখান থেকে না করে আমরা যদি বলি যিনি কর্মসৃজন করবেন গ্রামে, মানে চেয়ারম্যান বা যিনি, তিনি তার এলাকার কয়েকটি কাজের সংজ্ঞা বিবরণ দিয়ে পাঠাবে, ওই এলাকাতে ওই কাজগুলো অ্যাকসেপ্টেড এবং সেখানে তারা নিয়োগ দিতে পারবে। কে কোন কাজ করার উপযুক্ত সেই প্রথমে এক একটা এলাকাতে কোন কোন কাজ অ্যাকসেপ্টেড বলে ধরে নিলাম। যেমন সংক্ষেপে আপনার কাছ থেকে কথা শুনুন। স্বচ্ছতাটা নিয়ে মনে হয় আমাদের প্রশ্নটা আসছে, এবং কি ধরনের কাজও যে একটা ছক করে দিলাম, এই ছকের মধ্যেই সবাইকে করতে হবে, এই প্রশ্নগুলোই বোধহয় আপনি উঠাচ্ছিলেন। 2-1 ব্যতিক্রম থাকতে পারে, সেখানে হয়তো বয়স্ক ভাতা সে পেতে পারতো, সেটা পাচ্ছে না। এদের জন্য 2-1 ব্যতিক্রম কিছু কর্মসূচি নেওয়া যদি যেতে পারে, সেটা হলো যে মাঠ থেকে যদি, যেটা মনে হয় খালেদ ভাই যেটা বলেছেন, সেরকম যদি আমাদের করা যেতে পারে, যদি আপনারা মন্ত্রণালয় থেকে একটু রিল্যাক্স থাকেন যে ইউনিয়ন পরিষদ থেকে যেটা আসছে, আর ইউনিয়ন পরিষদের যিনি আছেন ওনাদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু একটু জনগণকে সম্পৃক্ত করেন, বিভিন্ন স্তরের জনগণ যে আমরা এই ধরনের কাজ করতে চাচ্ছি, কাদেরকে নিলে ভালো হয়, এই জিনিসটা যদি স্বচ্ছতাটা চলে আসে, এই কাজটা মানে অর্থ তো যাচ্ছে সরকারের, উদ্দেশ্যটা খুবই ভালো, এটার জন্য সফলভাবে সঠিকভাবে মানুষের ভালো হয়, সেটাই আমাদের। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ গোলাম মোস্তফা, আপনি যদি একেবারে শেষ অবস্থায় আছি, আমরা অনুষ্ঠানের কিছু বলার থাকে এই প্রেক্ষিতে। আসলে জনগণকে সম্পৃক্ত করার নীতিমালায় কিন্তু সবটাই আছে, অনেকে এটাকে পালন করে আবার অনেকে করে না, তো এইটা যাতে সুষ্ঠুভাবে হয়, আমরা অনুষ্ঠান একেবারে শেষ করব। আপনাকে মনিটরিং করতে হবে সুষ্ঠুভাবে। আপনার যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, যে প্রস্তাবনার কথা বললেন, নিশ্চয়ই এটি ভাবা হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় মন্ত্রী আপনার কথা দিয়ে খুবই ভালো জানাচ্ছে, ভালো থেকে যারা অংশগ্রহণকারী তাদের কাছ থেকে ভালো সুপারিশ এসেছে। আমরাও এই কর্মসূচির সাথে যারা বাস্তবায়নের সাথে জড়িত দায়িত্বে রয়েছে তাদের কাছে আমি এগুলো তুলে ধরবো। তবে আমিও শেষ করার আগে বলবো, সকল আলোচকরাই যেটা বলেছেন যে স্বচ্ছতাটা বৃদ্ধি করতে হবে, এবং আমরা যারা আপনার নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা সবাইকে বুঝতে হবে যে আমাদের একটা জব দিতে আছে, মাননীয় মন্ত্রী স্বচ্ছতাও আনতে হবে। এটা করা যাবে মনিটরিং এর মাধ্যমে এবং মূল্যায়নের মাধ্যমে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে কোনো সন্দেহ নাই যে একটি গণতান্ত্রিক সরকার দেশের জনমানুষের জন্য, অতি দরিদ্র মানুষের জন্য যে উদ্যোগটি নিয়েছেন, উদ্যোগটি প্রশংসনীয় উদ্যোগ। অতি দরিদ্র মানুষের জন্য একটি নির্বাচিত সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটি কোনো অবস্থাতেই যেন সফল হবে না এরকম জায়গাতে না যায়। আমাদের যার যে জায়গাতে থেকে যে ভূমিকা পালন করার কথা, যে ভূমিকা পালন করা দরকার, আমরা নিশ্চয়ই সে দায়িত্ব পালন করব, সেই ভূমিকা পালন করব। এই প্রত্যাশা রেখেই আমরা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।